duration. This is category number 1. Charts with duration. This is category 1. খেয়াল করেন অদ্ভুত একটা ক্যাটাগরি। Category 2. Charts without duration. Charts without duration. 3. Miscellaneous, MISC, miscellaneous. Look at 3 categories. 3টা category দেখলাম এখানে। Charts with duration, charts without duration. এই category দেখানো হলো মানে কি? এই category তে কি বোঝাচ্ছি? Charts with duration এই category-তে 4 প্রকারের চার্ট থাকবে। লাইন গ্রাফ থাকবে, পাই চার্ট থাকবে, টেবল থাকবে, বার চার্ট থাকবে। উইদাউট ডিউরেশনে কি থাকবে? পাই চার্ট থাকবে, টেবিল থাকবে, বার চার্ট থাকবে। মিসেলানিয়াসে কি থাকবে? ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম। এই কিছু ক্যাটাগরি দেখতেছি আমরা। এর মানে হচ্ছে আপনি যদি ক্যাটাগরি 1 শিখেন, আপনি যদি ক্যাটাগরি 1 এর প্রসেস শিখেন, তাহলে আপনি সেই প্রক্রিয়ার মাধ্যমে লাইন গ্রাফ, পাই চার্ট, টেবিল, বার চার্ট আপনি লিখতে পারবেন। ওকে। আর আপনি যদি ক্যাটাগরি 2 শিখেন, পাই চার্ট, টেবিল, বার চার্ট শিখতে পারবেন। আর ক্যাটাগরি 3 হচ্ছে আলাদা। যদি প্রথম দুইটা ক্যাটাগরি 80% ক্ষেত্রে থাকে, সো আমাদের এটার জন্য খুব ভালো প্রিপারেশন নিতে হবে। তিনটা ক্যাটাগরি ডিভাইড করব, তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করব। প্রশ্ন হচ্ছে, the question is category 1 and category 2 আপনি দেখেন দুই ক্ষেত্রে কি আছে? পাই চার্ট আছে। দুই ক্ষেত্রে কি আছে? টেবিল আছে। দুই ক্ষেত্রে বার চার্ট আছে। বুঝতেছি ঘটনাটা কি? হোয়াটসঅ্যাপে নাকি? হোয়াটসঅ্যাপে নাকি? ঘটনাটা কি? ওকে, ঘটনাটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি বললাম চার্টস উইথ ডিউরেশন, ডিউরেশনের চার্ট। ডিউরেশন মানে একটা টাইমকে রেফার করতেছি আমি। সো যদি ডিউরেশন বুঝতে চাই, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ডিউরেশন মানে কি? হোয়াট ইজ কল্ড ডিউরেশন? ডিউরেশন মানে সময় স্যার। ডিউরেশন মানে টাইম, অফ কোর্স। ডিউরেশন মানে টাইম, ডিউরেশন মানে হচ্ছে টাইম। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় যদি আমরা চিন্তা করি, তার মানে হলো যে একটা চার্ট যখন আপনি ব্যাখ্যা করতে যাবেন, সেই চার্টে কতগুলা টাইম দেওয়া আছে। যদি দেখেন এখানে টাইম দেওয়া আছে 2টা, টাইম 1, টাইম 2, 2টা টাইম দেওয়া আছে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা এরকম হতে পারে। 2 থেকে 2 বা আরো বেশি টাইম থাকতে পারে। তখন আমি সেই চার্টের নাম দিই হচ্ছে ডিউরেশন চার্ট। কথা বোঝার চেষ্টা করবেন, কারণ এখন আমি ডাইরেক্ট লেখা শুরু করতেছি না, কনসেপ্টটা ক্লিয়ার করে ট্রাই করতেছি। আপনার যদি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে আপনার জন্য এটা ইজি হবে। কনসেপ্ট ক্লিয়ার করে না পারলে আপনি 20টা ক্লাস করবেন, তারপরে নিজে লেখার সময় কনফিউশনে থাকবেন, একভাবে লিখবেন, আরেকভাবে গণনা করবে। একদম আমি চাই না এটা হোক আপনাদের সাথে। আগে চার্টটা আইডেন্টিফাই করা বুঝতে হবে। এটা যদি বুঝেন, ক্লিয়ার, নো প্রবলেম। মানে আপনি নিজেই তখন এগুলোকে সহজে ট্যাকল করতে পারবেন। আপনি এটা বুঝেন। কিন্তু যেহেতু ম্যাক্সিমাম লোকেরা ধারণা নাই, তাহলে আন্দাজে গুলি মারেন। আপনি আন্দাজে গুলি মারবেন না। তাহলে আমরা চার্ট দিয়ে দেখবো টাইম কয়টা আছে। টাইম দেখি একটা টাইম মানে কিন্তু এখানে ডিউরেশন না। সিঙ্গেল টাইম থাকলে আপনি কম্পেয়ার করতে পারবেন না।
সো সিঙ্গেল টাইম থাকলে ইটস নট ডিউরেশন, দুইটা টাইম থাকলে ডিউরেশন, তিনটা থাকলে ডিউরেশন, চারটা, পাঁচটা, ছয়, সাত টাইম, একের অধিক টাইম থাকা মানে ডিউরেশন, মানে একটা টাইম নো ডিউরেশন, উইদাউট ডিউরেশন। এই যে সিম্পল একটা ব্যাপার, এইটা যদি মগজে ঢুকে যায়, বিলিভ ইট অর নট, আপনার টাস্ক কন্ট্রোলের সামনে একটা ক্লিয়ার হয়ে যাবে, চার্টগুলো দেখে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ভেরি ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন ক্লিয়ার কিভাবে হবে? ক্লিয়ার হবে কারণ আমি উইথ ডিউরেশন একভাবে ডিসক্রাইব আবার করব, ফুড়িয়ে গুড় দাঁত ফাঁক দেখি একটা ওয়ে শিখবো আজকে খার দাঁত উইথ ডিউরেশন, এবং আমি কনসেপ্টটা ক্লিয়ার করব, যার ফলে আপনি ওইটার মাধ্যমে পৃথিবীতে যদি 1,00,000 উইথ ডিউরেশনের চার্ট থাকে, 5 লাখ থাকে, সেটা যাই হোক, লাইন গ্রাফ হোক, পাই চার্ট, আই ডোন্ট কেয়ার, আপনি ওই টেকনিকে লিখতে পারবেন। তার মানে আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা করে মাথা মুড়তে হবে না, রাইট? দ্যাটস দ্য বটম লাইন। তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। চার্টস উইথ ডিউরেশন, যেসব চার্টে দুইটা টাইম থাকবে, টু টাইম, যেমন ধরেন 2014 সাল, 2018 সাল, দুইটা টাইম, তাই না? আবার যদি বলা হয় যে জানুয়ারি মার্চ, এরকম যদি বলা হয়, এটাও কিন্তু দুইটা আলাদা টাইম, তাই না? জানুয়ারি একটা টাইম, মার্চ আরেকটা টাইম, এরকম হতে পারে। টাইম কি দুইটা থাকবে? টাইম তিনটা থাকতে পারে, চারটা, পাঁচটা, ছয়টা, মিনিমাম দুইটা থাকবে, কমপক্ষে দুইটা। অর্থাৎ একটা চার্ট দেখার সময় আপনার প্রাইমের প্রথম টার্গেট হচ্ছে টাইম কয়টা আছে, প্রথম যেটা কয়টা টাইম এখানে, দুইটা, ওকে, উইথ ডিউরেশন। কয়টা টাইম? একটা, উইদাউট ডিউরেশন। ওকে, তাহলে কোন চার্টগুলো আছে? লাইন গ্রাফ, পাই চার্ট, এগুলো হচ্ছে আমি বলতেছিলাম দিস চার্টস আর কল্ড উইথ ডিউরেশন। ভালো করে বুঝেন। ওকে, এখন যেসব চার্টে একটা টাইম থাকে, যেমন 2014 সাল, ওকে, 2014 এ এটা হয়েছিল, টাইম একটা আছে, আর কিছু নাই, তখন আপনি এটাকে বলছেন উইদাউট ডিউরেশন, উইদাউট ডিউরেশন, ঠিক আছে? উইদাউট ডিউরেশন, বিকজ টাইম আছে এখানে একটা। এনিওয়ে, লেটস এগুলা কোন ধরনের চার্ট? বার চার্ট, পাই চার্ট, টেবিল, এগুলা কিন্তু হতে পারে, হতে পারে মিসেলানিয়াস, যেটা বলছিলাম, ম্যাপ হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, ফ্লো চার্ট হতে পারে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, মানে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হইলো। এখন এই কনসেপ্টটা ধরে আমরা আগাইতে থাকি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি কি হবে? খুব মনোযোগ, স্ট্র্যাটেজি একদম মুখস্থ রাখবেন। স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি বেসিক কথা, প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা কিওয়ার্ড থাকে, তাই না? যেমন ধরেন আমাদের স্পেশাল পুলিশ বাহিনীর নাম হচ্ছে র্যাব, র্যাব র্যাব আসছে, বলছেন করোনা এখানে খারাপ, তাই না? তাহলে এখানে এরকম, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? দুই ধরনের চার্টে দুইটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে। যেমন ধরেন ডিউরেশন চার্টের স্ট্র্যাটেজি হচ্ছে টাইম কম্প্যারিজন, টাইম কম্প্যারিজন, দেখেন নাম স্ট্র্যাটেজি, দেখেন টাইম কম্প্যারিজন, টাইম কম্প্যারিজন, the name of the strategy is time comparison, time comparison, this is the strategy, time comparison, time ধরনের ডিউরেশনের চার্ট, লাইন গ্রাফ, পাই চার্ট, টেবিল, বার চার্ট, স্ট্র্যাটেজি কি? টাইম কম্প্যারিজন, টাইম কম্প্যারিজন। উইদাউট ডিউরেশন স্ট্র্যাটেজি কি? সাবজেক্ট কম্প্যারিজন, টপিক কম্প্যারিজন, not time comparison. That's not what we're going to do. That's not what we are going to do. So, দুইটা different strategy. So, completely different strategy. Okay, এবার next question. যে writing task 1 এ কিছু টেকনিক্যাল ম্যাটার আছে, টেকনিক্যাল ম্যাটার আছে যেটা আপনাকে জানতেই হবে, বিশেষ করে একাডেমিকের কথা বলতেছি আমি। There are some technical matters that you have to understand. Matter number 1, you can't give your personal opinion in writing task 1. You can't give your personal opinion in writing task 1. আরে বলতে পারবেন না যে ওকে, I think that's gonna happen. We don't care about your personal opinion.
আমরা এক্সামিনাররা আপনার অপিনিয়ন কেয়ার করি। ইফ ইউ গিভ ইউর অপিনিয়ন ইন রাইটিং টাস্ক 1, ইউ আর গোইং টু সাফার। তার মানে স্কোর কমে যাবে। আপনি বলতে পারেন স্যার আমি রাইটিং টাস্ক 1 কেন অপিনিয়ন দেব না, হোয়াট ইজ মাই মিস্টেক? প্রবলেম হইল টাস্ক 1 এ আরেকটা নাম হচ্ছে রিপোর্ট রাইটিং, রিপোর্টিং করা। রিপোর্টিং করা মানে হোয়াট এভার ইউ সি ইউ টক অ্যাবাউট দ্যাট। এই যারা দেখছেন এটা বলবেন, রিপোর্ট করবে যে আমি দেখছি ওখানে ওইটা ছিল, এরকম। এখানে আপনি রিপোর্ট করবেন যে এখানে একটা এসি চলতেছে, ফ্যান চলতেছে, এটা হইতেছে, দ্যাটস ইট। যা দেখবেন তা করবেন। এখানে ইউ কান্ট গিভ ইউর, ইউ নট অ্যালাউড টু ডু দ্যাট ইন রাইটিং টাস্ক 1। আবার অনেকে একটু পাকনামি করে যে চার্টের বাইরে কিছু কথা নিজেরা লিখে দেয়, যে চার্টের বাইরে, চার্টে বলা ছিল না, বাট নিজেরা ওখানে চার্টের বাইরের কথাবার্তা আইনা এখানে কি করে মেনশন করে দেয়। ওকে, এটা তো চার্টের বাইরে কিছু আপনি বলতে পারবেন না। হোয়াট এভার ইজ মেনশন ইন দ্য চার্ট, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু সে। চার্টের বাইরে কিছু বলা যাবে না। যেমন ধরেন এটা একটা চার্ট, এটা একটা লাইন গ্রাফ, সরি এটা বার চার্ট। এই বার চার্টে যা লেখা আছে তাই রিপোর্ট করবে। 1918 সালে এটার পরিমাণ ছিল এত, দ্যাটস ইট। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই। এখন এটা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যেটা হইতে পারে, ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্লেইনিং, কারণ একই কথা তো রিপোর্ট একজন এক এক ভাবে করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি ডিফারেন্ট কিছু আইডিয়া নিয়ে এখানে দিতে পারবেন না। ইউ আর নট অ্যালাউড, ইউ আর সিম্পলি নট অ্যালাউড টু ডু দ্যাট। দ্যাট ইজ ওকে। এটা দেখলাম আমরা। আর কি করতে পারবো না আমরা, যেমন যেটা বললাম নিজের ইচ্ছা মতো কোনো প্রেডিকশন করা। ইউ মাইট প্রেডিক্ট এনিথিং, কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবেন না প্রেডিকশন। চার্টে যদি বলা থাকে ভবিষ্যতে এটা হবে, তাহলে আপনি বলবেন যে ইট ইজ প্রেডিক্টেড দ্যাট দিস উইল হ্যাপেন। চার্টে বলা আছে ইট ইজ প্রেডিক্টেড দ্যাট দিস উইল হ্যাপেন, বাট আমি মনে করি দিস উইল হ্যাপেন, দ্যাটস রং। ঠিক আছে, রাইট? সো নিজের ইচ্ছা মতো কোনো প্রেডিকশন করা যাবে না। এগুলো বলতেছি কেন, কারণ যারা না জানে তারা এরকম ভুলগুলা করে। আমি চাই না আপনারা এই ভুলগুলা করেন, তাই না? এরকম আরেকটা হচ্ছে যে I'm not gonna receive any call right now. Sorry, I'm not in the mood of receiving call. I'm in the class right now. Anyway, আরেকটা হচ্ছে টেন্সের মিস্টেক। চার্টে একটা ঘটনার কথা বলা হইলো, যে ঘটনাটা আগে ঘটছে, পাস্টে ঘটছে, তাহলে আপনাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। 1970 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথবা 1970 সালে পপুলেশন অফ বাংলাদেশ or like the then East Pakistan was 70 million। আপনি কি বলবেন? In 1970 the population of the then East Pakistan was 70 million। এখানে তো আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবেন না, পাস্ট টেন্স ইউজ করতে হবে। আবার যদি ফিউচারের কথা বলা থাকে, 2070 সালে 2080 সালে নাকি বাংলাদেশের জনসংখ্যা কমবে, according to research, in 2070 or 80 the population of Bangladesh will come down to around 10 or 100 million। মানে এটা কিন্তু খুব স্ক্যারি একটা প্রেডিকশন, যে বাংলাদেশের জনসংখ্যা ভবিষ্যতে কমবে 1980 সাল 90 সালে। অবশ্য সায়েন্টিফিক রিজন আছে। ভবিষ্যতের কথা বললে আপনি কি বলবেন? সিম্পল, মানে ভবিষ্যতের কথা বলবেন, পাস্টের কথা হলে পাস্ট, প্রেজেন্টের কথা বলে প্রেজেন্ট। It might happen sometime you have no time at all, কোনো টাইমই নাই এখানে। At that moment what you should do, there's no time, তখন আপনি কি বলবেন? সিম্পল প্রেজেন্ট টেন্স। চার্টে কোনো টাইম নাই, টাইম দেওয়া হয় নাই, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ব্যাখ্যা করবো। এগুলো হচ্ছে টেকনিক্যাল কিছু বিষয়, আমরা মনে রাখবো। ঠিক আছে, টেকনিক্যাল বিষয়গুলো। অলরাইট দেন, এবার চলুন আমরা এবার খুব সিম্পল ওয়েতে আলোচনা চালা যায়, বেশি টাইম নিব না, কারণ এগুলো ইজি জিনিস। কনসেপ্ট বুঝলে ইজি, কনসেপ্ট না বুঝলে ডিফিকাল্ট। হ্যাঁ, কনসেপ্ট বুঝলে ইজি। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনাদেরকে দেখেন, আপনারা হয়তো জানেন যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে পাই ইজ ইকুয়াল টু কত? পাই ইজ ইকুয়াল, এখন যেহেতু লাইফ অফ পই চলতেছে, ঠিক আছে ভাই, লাইফ অফ পই, তো পাই মানে কত? পাই মানে হচ্ছে
0.14, তাই না? এটা অনেকে যারা সায়েন্স পড়ছে তারা জানে। তো এটা ফিক্স করা, মহাবিশ্বে অনেক কিছু ফিক্স। দেখেন মজার বিষয় হচ্ছে টাস্ক 1 কে অনেকে এত ডিফিকাল্ট বলে মনে করে, অনেকে বলে স্যার মানে যেহেতু আই গেট লট অফ মেসেজেস যে বলে স্যার টাস্ক 1 তো কিছুই বুঝতেছি না, কি করব? আই গেট লট অফ মেসেজেস। উইথ ডিউরেশনের টাস্ক 1 পড়লে 50% ক্ষেত্রে আছে, 50 ভাগ উইথ ডিউরেশন আছে, 50% আছে। আইএসের 100টা পরীক্ষা হলে 50 বারই কি আসবে? উইথ ডিউরেশন আসবে। তার এই 50 বার উইথ ডিউরেশন চার্টগুলো এক্সপ্লেন করার জন্য আপনার শুধু জানতে হবে এই চারটা জিনিস। ওকে, উইথ ডিউরেশন আসলে ঘটনা ঘটবে ভেতরে ইনক্রিজ করা, ডিক্রিজ করা, ফ্লাকচুয়েশন করা, এই চারটা ঘটনা সর্বোচ্চ ঘটতে পারে। অ্যাট মোস্ট মানে অ্যাট লিস্ট হতে পারে এখানে চার, মানে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, হয়তো ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, এর কেজি বাইরে কিছু ঘটনা নেই। সর্বোচ্চ চারটা ঘটনা, সর্বনিম্ন দুইটা ঘটনা ঘটতে পারে। কোন চারটা? এই চারটা, এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই, কিচ্ছু নাই। লাইন গ্রাফ, পাই চার্ট, টেবিল, বার চার্ট, 4 প্রকার উইথ ডিউরেশন চার্ট। এই চারটার বাইরে, চারটা ট্রেন্ডের বাইরে আর কিচ্ছু নাই, নাথিং, নাথিং, কালাস, কিছু নাথিং, কিছু নাই। ঠিক আছে? তার মানে কি এখন আপনাকে শুধু জানতে হবে ওকে ভাই আপনি চারটা বুঝেন কিনা। অনেকে যারা হয়তো একেবারে ইন্টারমিডিয়েট পাস করছে মাত্র, তারা হয়তো চারটা বুঝতে পারে না, এরকম হতে পারে, কোনটা সাবজেক্ট কি না এরকম হতে পারে না। চারটা যদি বুঝতে পারি তাহলে আমি জাস্ট বাক্য বানাবো যে এটা বাড়ছে, এটা কমছে, এটা এ হয়েছে, এটা এ হয়েছে, শেষ। দেখেন খালাস, সিম্পল, রাইট? বলেন ওকে। নাও দুইটা টাইপ থাকবে, একটা এক্সাম্পল দেখেন। চালের দাম 2005 সালে 15 টাকা, 2015 সালে 35 টাকা। কি হয়েছে? বাড়ছে। তাহলে আপনি যদি বাক্য লিখতে চান, বাক্য লিখতে হলে তো আপনার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তাই না? অবজেক্ট লাগবে। তাহলে আপনি সাবজেক্ট আর অবজেক্ট চিন্তা করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব মানে অ্যাকশন, ঘটনাটা কি করছে, ঘটনা কি ইনক্রিজ করছে। তাহলে এখানে কি হবে? আপনি যদি রাইটিং টাস্ক 1 এ এটাকে লিখতে চান তাহলে এরকম হতো, the price of rice, the price of rice increased or increased from 15 টাকা to 35 টাকা per kg in 2005, 2015 শেষ। তাহলে তাহলে ওই যে ঘটনাটা ইনক্রিজ করছে, আমি বললাম ইনক্রিজ করছে, কে চালের দাম কত থেকে এত। ইনফরমেশনটা আপনাকে এইভাবে ইনফরমেশনটা প্রেজেন্টেশন দিতে হবে সেন্টেন্স আকারে। সিমিলারলি প্রাইস অফ রাইস 30 টাকা ছিল 2005 সালে, উদাহরণস্বরূপ প্রাইস অফ ওয়েল, সরি, 30 টাকা পার লিটার back in 2005 basically. In 2015 it went down to 18 টাকা পার লিটার, মানে এটা কমছে, রাইট? নাও ডিক্রিজ, বুঝছেন আপনি? ডিক্রিজ একটা টাইমে ফিগার হতো, পরের টাইমে ফিগার হতো, আপনি কম্পেয়ার করতেন, ডান, বাক্য হয়ে যাবে। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আপনি বাক্য বানাবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। স্পষ্ট জিনিস এরকম বোঝাইছে। হ্যাঁ, প্রাইস অফ ওয়েল ডিক্রিজ চলতে গেল। এখন এই যে বাক্যটা বানাইতেছি আমরা, বাক্য বানাইতে যায় যেটা হবে, খেলা হবে এখানে যে আপনি কি পরিমাণ, আপনি কি এখন রোনালদো নাকি মেসি নাকি আপনি জামাল ভুঁইয়া বাংলাদেশ ক্যাপ্টেন, তাই না? আপনি কি বীরেন্দ্র, আপনি কি কি বলে, অলরাইট, ইন্ডিয়ার ক্যাপ্টেনের নাম কেন, নাম জানো কি ক্রিকেট ক্যাপ্টেনের? ভাই ব্রেক থেকে হঠাৎ করে চলে গেল কেন? বিরাট কোহলি, আপনি কি বিরাট কোহলি নাকি আপনি মরিস উডুম্বে? মরিস উডুম্বেকে চেনেন? মরিস উডুম্বে, অলরাইট, ওকে। সো তাই না? সো এটা খেয়াল করতে হবে, আপনি কি বিরাট নাকি মিথুন, আকাশ বলছে এরকম। সো এটা হচ্ছে, এখন এটা হচ্ছে সেন্টেন্স এক্সপ্রেশনের ক্ষেত্রে পারসন টু পারসন স্কিলের ভেরিয়েশন থাকবে।
সেটা ডিফারেন্স করি। কেউ তো সিম্পল বাক্য দিয়ে লিখে চলে আসছে, সে 6 সাড়ে 6 পাবে। কেউ অনেক ঘুরে ফিরে কমপ্লেক্স করে লিখবে, সে 7 সাড়ে 7 পাবে। কেউ আরো চরম ভাবে লিখবে, সে 8 9 পাবে। এগুলো পার্থক্য। বাট কনসেপ্ট তো সেম। কনসেপ্ট ইজ সেম। কনসেপ্ট ইজ সেম, তাই না? ওকে, যেমন আমি ম্যারাথন রান করি, আমার একটা ফুল ম্যারাথন রান করতে টাইম লাগে 5 ঘন্টা, 5 hours, মানে 42 কিলোমিটার। If I run 42 kilometers, I take 5 hours or like 4 hours, মানে এরকম 50 মিনিট লাগে ফুল ম্যারাথন দিয়ে। তারপর বডির উপরে যে প্রেসার যায় যে ভাই লাইফ শেষ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা ম্যারাথনের, ইউলিড কিপচোগে, কেনিয়ার লোক ইউলিড কিপচোগে, সে বিশ্ব রেকর্ড করছে 2 hours এ ম্যারাথন শেষ করছে, 42 kilometers in 2 hours। আমি তো ইউলিড কিপচোগে না, আমার দ্বারা পসিবল না। তো এটা হচ্ছে কি এখানে হচ্ছে পার্থক্যটা। সিমিলারলি এখানে এই জায়গায় পার্থক্য যে ওকে, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে কি হবে? এখানে হচ্ছে ডিফারেন্ট হবে। আচ্ছা, মোহাম্মদ বলছে কি যে 2 hours 3 minutes, না, ইউলিড কিপচোগে সাব 2 hour করে রেকর্ড করেছে সাব। এটা যদি ইন্টারন্যাশনাল কম্পিটিশন না, বাট তাদেরকে আলাদা করে এটা করা হয়েছিল। এনিওয়ে, লেটস ফরগেট দিস। তো এখানে হচ্ছে এই হলো পার্থক্যটা। এখানে প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হবে আর কিছু না, রাইট? আবার দেখেন ডালের দাম কি হয়েছে, স্থির রয়েছে। দাম ছিল। আপনাকে 3টা জিনিস বুঝতে হবে, খেয়াল করেন। যেহেতু আমরা আমরা চার্ট দেখেই, আপনি যে ক্লাস 5 এ পড়েন, হ্যাঁ, আমি জাস্ট কোন লেখা দিতে পারবো আপনাকে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন ওকে টাইম 1 এ ছিল, প্রথম আগের টাইমে ছিল এত টাকা, পরের টাইম পরের না এত ফিগার, পরে হলো পার্সেন্ট। এখন আপনি এটা প্রেজেন্টেশন দিবেন কিভাবে, বাক্যটা বানাবেন কিভাবে? বাক্য বানানোর জন্য সাবজেক্ট লাগবে, তাই না? ইনফরমেশন লাগবে, এরকম। ফর এক্সাম্পল, let's see. ওকে, দেখেন এখানে বলতেছে households owning and renting accommodation in England and Wales in 1918 and 2001. এই ফিগারটা যেটা গ্রে কালার করা আছে, এটা লেখা আছে হাউসহোল্ড ইন ওনড অ্যাকোমোডেশন, নিজস্ব বাসায় থাকা। যে পরিবারগুলো নিজের বাসায় থাকতো তাদের পার্সেন্টেজ বলা হচ্ছে, পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস। ওকে, ভালো কথা। দেখেন এখানে 2010-20 সালে, সরি 1918 সালে এই ফিগার ছিল 20 সামথিং, মানে 21 ছিল, সে 21%। এটা হচ্ছে 21%, এটা 21%। ওনড অ্যাকোমোডেশনের ফিগার 21%। ওকে, 1939 সালে এটা দাঁড়ালো কত? 31, অ্যারাউন্ড 31। 21 থেকে 31, 21 সালে 31 হয়েছে। ক্লাস 5 এর বাচ্চারা যদি বলে এটা কি হয়েছে বলো তো, সে বলবে এটা বাড়ছে, ইনক্রিজ করছে। সব ঠিক আছে, তাহলে এই 18 থেকে 39 পর্যন্ত বাড়ছে, ইনক্রিজ করছে। এখন আপনি সেট ডেতে প্রেজেন্টেশন দিবেন কিভাবে? সাবজেক্টটা কি হবে, ভার্ব তো বুঝছি বাড়ছে, তাই না? আর বাকি কথা তো স্টার্টই বলা আছে। তার মানে আপনাকে বুঝতে হবে কি টপিক অফ দ্য সাবজেক্ট। টপিক অফ দ্য সাবজেক্ট, হোয়াটস দ্য টপিক, কে বাড়লো? যেমন আজকে ওখানে বাড়ছে the percentage of household in owned accommodation, ওইটা বাড়ছে। দুটো টাইম কোনটা, ভ্যালু গুলা কি ছিল, ভ্যালু কি ছিল? যেমন ভ্যালু ওখানে টাইম দুইটা বলছে, এই টাইম হচ্ছে 1918 এবং 1939, দুইটা টাইম নিয়ে আমি কথা বলতেছি। আর ভ্যালু হচ্ছে 21 এবং 31%। ব্যাস, এখন এগুলোকে যদি সেন্টেন্সে লিখে দিতে পারি তাহলে আমার এই কথাটা এক্সপ্লানেশন হয়ে যাবে। তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। যদি আপনি তিনটা জিনিস বুঝতে পারেন, task 1 is going to become a piece of cake. Piece of cake. Piece of cake মানে কি? Well, what is the meaning of the expression or idiom piece of cake? What is the meaning of that? বলেন, piece of cake মানে কি? Easy, right? Easy. ওকে, তো চলুন আমি এটা এখন কুইকলি লিখে ফেলি। মানে আর অনেক কথাবার্তা আছে, অফকোর্স অনেক কথাবার্তা আছে, আমাদের লেখা শুরু করি। কনসেপ্ট আলোচনা করলাম।
খেয়াল করেন যে প্রবলেমটা হইলো যে বিশেষ করে যারা একেবারে নতুন নিউ, আমার ক্লাসে সবার জন্য ফ্রম বেসিক থেকে অ্যাডভান্স সবার জন্য, যে চার্ট বুঝতে অনেকে প্রবলেম হয়। অনেকে স্যার চার্ট তো কিছু বুঝি না, স্ক্যারি নিতে না, আপনি চার্ট না বুঝেন তাহলে তো ঝামেলা, হ্যাঁ বিশাল ঝামেলা। আইএলটিএস পরীক্ষার চার্ট বোঝার জন্য আপনি কি করবেন, চার্ট বুঝতে গেলে আপনি কোন কোন জায়গায় ফোকাস করবেন, এটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। কোন কোন জায়গায় ফোকাস করলে চার্ট বুঝতে পারবে, ইন্টারেস্টিং জিনিস। এবং আমি কয়টা প্যারাগ্রাফ করবো, কি কি করবো না করবো, চার্ট বোঝার জন্য আমি কয়টা ওয়ে বলে আপনাদের সবাই মনে রাখবেন। যে কোনো চার্ট whatever is the chart, আপনি প্রথমে যে কাজটা করবেন ফার্স্ট চার্টে যাবেন, টপিকটা পড়েন, টপিকটা পড়েন প্রথমে, এন্ড আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন। টপিকটা বোঝার পরে আমরা যেটা করবো, চার্টের হেডলাইনটা দেখবো, যে হোয়াটস দ্য হেডলাইন কি লেখা আছে জানেন, হেডলাইনটা দেখবো। প্রত্যেকটা চার্টে একটা হেডলাইন দেওয়া থাকে, হোয়াট ইজ দ্য হেডলাইন, এটা দেখবেন কি লেখা আছে, আন্ডারলাইন করে রাখবেন। সাইড নোট গুলো দেখবেন, আশেপাশে উপরে নিচে কি লেখা আছে মার্ক করে রাখবেন। আপনার যখন বার চার্ট আছে, যদি বার চার্ট আসে তাহলে কোন বারটাকে ইন্ডিকেট করতেছে, কোন কালারটাকে ইন্ডিকেট করতেছে। যদি পাই চার্ট থাকে কোন কালারটাকে ইন্ডিকেট করতেছে, এরকম। যদি লাইন গ্রাফ থাকে মানে কোন লাইনটাকে ইন্ডিকেট করতেছে, এরকম। কোন কালার কি ইন্ডিকেট করতেছে, কোন লাইন কি ইন্ডিকেট করতেছে, এটা আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কোন কালার এবং কোন লাইন। লাইন গ্রাফে হবে কি কালার, মানে কোন লাইন, হুইচ লাইন, কোন লাইন ইন্ডিকেট করতেছে। লাইন গ্রাফ থাকে করতেছে। যদি পাই চার্ট থাকে, কোন কালার কি ইন্ডিকেট করতেছে, কোন কালার কি ইন্ডিকেট করে, আপনি এগুলো দেখে নেবেন। এগুলো সাইড নোটে দেওয়া থাকে, সাইড নোটসে বলা থাকে কোনটা কি ইন্ডিকেট করতেছে। এখন যদি এরকম, তারপরে দেখবেন এখানে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে, কোনটা কি বুঝাইতেছে, একটা পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, এক জায়গায় ইয়ার দেওয়া থাকতে পারে, পাশে লেখা থাকবে। দেখবেন যে কয়টা টপিক আছে, মিনিমাম টপিক থাকতে পারে দুইটা, একমত 10টা থাকতে পারে, 10টা টপিকও থাকতে পারে। টপিক কয়টা আছে এটা দেখে নিন। এখানে কয়টা সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, এখানে মিনিমাম 2টা থাকতে পারে, ম্যাক্সিমাম 10টা থাকতে পারে। ওকে, এখন এটা যদি কি হয়, উইথ ডিউরেশন হলে আমরা টাইম কম্পারিজন করব, উইদাউট ডিউরেশন হলে সাবজেক্ট কম্পারিজন করব। দেখেন, এই জন্য আমরা পুরো আইএলটিএস পরীক্ষাতে মানে 20 মিনিটের মধ্যে পুরো এই যে অ্যানালিসিসটা করতেছি আমরা, we're going to spend how many minutes, 3 থেকে 4 মিনিট টাইম স্পেন্ড করব ফর অ্যানালিসিস। মাহিন জায়গা বলছি, if the questions are in black and white what should we do, questions ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে বোঝা যাবে। তাহলে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার থাকবে। বাট আমার এক্সপেরিয়েন্স থেকে আমি 3বার এক্সাম দিছি, কখনো ব্ল্যাক এন্ড হোয়াইট পাইনি, কালার ছিল। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে তাহলে এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া আর কোনো কালার থাকবে না, এরকম দুই তিনটা কালার সেখানে থাকবে না। আমি নেক্সট আরেকটা এক্সাম দিয়ে দেখবো যে আসলে কালার কয়টা, মানে এরকম অন্য কিছু হয় কিনা। ঠিক আছে, রাইট? কবে এক্সাম দেওয়া যায় বলেন তো, একটা ডেট বলেন, কবে এক্সাম দিব নেক্সট এক্সাম? ফ্যামিলি বোঝানো হয়েছে, ফ্যামিলিগুলোর পার্সেন্টেজ ইন ওন্ড এন্ড রেন্টেড অ্যাকোমোডেশন, এই দুই রকম ভাষার মধ্যে, নিজস্ব ভাষা অথবা ভাড়া ভাষা, ইন ইংল্যান্ড আর ওয়েলস বিটুইন 1918 এন্ড 2011। যে প্রথম যে কাজ আমাকে বুঝতে হবে, এটা কি উইথ নাকি উইদাউট। এই লাইনটা পড়ে আমরা কি বুঝছি, এটা উইথ ডিউরেশন না উইদাউট ডিউরেশন, আমাকে বলেন তো চ্যাট করতেছে, উইথ ডিউরেশন না উইদাউট ডিউরেশন। এটা দেখার পর আমাদের এখন দেখতে হবে কি যে ওকে সাইড নোট গুলা কি, কোন বারটা কি বুঝাইছে, এরকম সাইড নোট গুলা কি। এখানে সাইড নোট যদি খেয়াল করেন, এখানে সাইড নোট দেওয়া আছে,
এখানে আশেপাশে দেখবো, এদিকে দেখবো, নিচে দেখবো, এখানে দেখবো। এখানে যে গ্রে কালারটা ছিল বলা হচ্ছে হাউস হোল্ড ইন ওন্ড অ্যাকোমোডেশন, নিজস্ব বাসায় থাকা বাড়িগুলো, ফ্যামিলি। ব্ল্যাকটা হচ্ছে হাউস হোল্ড ইন রেন্টেড অ্যাকোমোডেশন, ভাড়া বাসায় থাকা পরিবারগুলো। তাহলে একটা হচ্ছে এই কালারটা হচ্ছে ভাড়া বাসা, আর এটা হচ্ছে নিজের বাসায়, বুঝছেন? আর সাইড নোটে কি লেখা আছে? পার্সেন্টেজ অফ হাউস। তাদের পার্সেন্টেজ কত ছিল? পার্সেন্টেজ 20 মানে পার্সেন্ট। এই ভ্যালুটা কি এটা বুঝবেন। ভ্যালুটা কি টাকা না পয়সা না ডলার নাকি লিটার না মিটার, এটা বুঝবো আমরা। এখানে 20 মানে কি? 20% লেখা আছে এখানে পাশে। 20%, 20%, 30% এর পার্সেন্টেজ দেওয়া আছে। ভালো। তাহলে আজকে টপিক আছে ওটা দুইটা, রেন্টেড অ্যাকোমোডেশন আর মানে ওন্ড অ্যাকোমোডেশন আর রেন্টেড অ্যাকোমোডেশন। কম আছে আজকে, অনেক সময় বেশি লাগতে পারে। জনিকা বলছে সুগার শুড বি স্ম্যাশড প্রপারলি বিফোর মিক্সিং কফি। আমি তো সুগার খাই না জনিকা, এটা হচ্ছে কমপ্লিট টোটাল ব্ল্যাক কফি, নো সুগার হোয়াটসএভার। আই ডোন্ট টেক সুগার এট অল, সুগার নেই না, টোটাল ব্ল্যাক, নো সুগার, নাথিং, নো সুগার এট অল। ওকে, এনিওয়ে লেটস সি। তাহলে এখানে দেখেন ইয়ারগুলো দেখেন, 18 সাল, 39 সাল, 53 সাল, 61, 71, 81, 91, 2001, 2011 এরকম বলা হচ্ছে। মানে এতগুলো টাইম আছে। তাহলে আমরা কি একটানে সব গণনা করে ফেলবো, সব এক্সপ্লেন করে ফেলবো, এক লাইনে শেষ করে ফেলবো? আমি চাইলে এক লাইন লিখে ফেলতে পারবো, বিলিভ ইট অর নট, আমি পুরোটাকে এক লাইনে ব্যাখ্যা করতে পারবো, পসিবল। এনিওয়ে, তো যেটা হচ্ছে এখানে আমরা ট্রেন্ড গুলা খুঁজবো, এখানে কি কি ট্রেন্ড আছে একটা একটা করে আইডেন্টিফাই নিয়ে খুঁজবো, একটা একটা করে আইটেম দিয়ে খুঁজবো আমরা। যেমন ধরেন ওন্ড অ্যাকোমোডেশন 18 সালে ছিল 20-এর উপরে, 39 সালে হলো 30-এর উপরে, মানে বাড়ছে। মার্ক করে রাখবেন, বাড়ছে, কলম দিয়ে মার্ক করেন, সমস্যা নেই, পেন দিয়ে মার্ক করবেন। পরের বছরে যায় দেখেন এটা কি আসছে, সেম রয়ে গেছে, মানে রিমেইন কনস্ট্যান্ট। এরপরের বছরে দেখেন বাড়ছে, এরপরের বছরে বাড়ছে, এরপরও বাড়ছে, এরপরও বাড়ছে, সবই বাড়ছে। এখন আপনি চিন্তা করবেন যে আমি কি প্রত্যেকটা দিনে আলাদা লাইন করবো, যে 1953 থেকে 61 বাড়ছে, 61 থেকে 71 বাড়ছে, 71 থেকে 81 বাড়ছে, 81 থেকে 91 বাড়ছে, 91 থেকে 2001 বাড়ছে। আপনি যেভাবে লেখেন এক্সামিনার হাসবে, এক্সামিনার হাসবে, লিটারালি হাসবে। কেন? সবগুলো যেহেতু একই ঘটনা ঘটছে, সবগুলা নিয়ে আলাদা বাক্য লেখার কোনো দরকার আছে বলে কোনো দরকার নেই, আসলে কোনো দরকার নাই। যে সবগুলো একই ঘটনা, যেহেতু সেম ঘটনা, সেম ঘটনা, তাহলে আমরা কি করব, 53 থেকে ব্যাখ্যা শুরু করে, 53 থেকে শুরু করে চলে যাবে একেবারে 2000 একে এক জাম্প করবো। মাঝখানে ইয়ারগুলো এখানে আর বলবো না, কারণ সবই একই ঘটনা ঘটতেছে। 53 থেকে 2001 আমরা এক টানে বলবো, যেহেতু মাঝখানে ঘটনাগুলো সেম, মাঝখানের ঘটনাগুলো সেম, ক্যাজুয়ালি রোজ বা হোয়াট এভার। দেখেন তারপরে কি হইতেছে, এরপরে লাস্টে ইয়ারে যে আবার কি হয়েছে, একটা ইন্টারেস্টিং ঘটনা, এটা কমে গেছে। এই যে পুরা, যদি আপনি চিন্তা করেন এই যে পুরা এই ওন্ড অ্যাকোমোডেশনের জিনিসটা যদি আমরা দেখি, চারটা ঘটনা ঘটছে, চারটা ঘটনা ঘটছে। কি হয়েছে? ফার্স্ট অফ অল ইনক্রিজ করছে, প্রথমে ইনক্রিজ করছে, খেয়াল করেন সবাই, ইনক্রিজ, তারপর রিমেইন কনস্ট্যান্ট, তারপর আবার ইনক্রিজ। চারটা ঘটনা ঘটছে। আমাদের থিওরি অনুসারে যদি আমি এটাকে ব্যাখ্যা করতে চাই, আমার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্টে যে বাক্য বানায় ফেলতে পারি, তাহলে তো হয়ে গেল। চারটা ঘটনা ঘটছে, যে বাক্য বানায় ফেলতে পারি তাহলে তো হয়ে গেল আমাদের জন্য, তাই না? ইয়েস অর নো? তাহলে একটা তাহলে তো চারটা সেন্টেন্স হয়ে যাবে। লুক এট দিস, আমি বডি প্যারাগ্রাফ নিয়ে কথা বলতেছি, জাস্ট বোঝার সুবিধা। কি কে বাড়ছে, সাবজেক্ট যদি বের, আমি বলছিলাম যে তিনটা জিনিস আমাকে বুঝতে হবে। আই সেড আমাকে তিনটা জিনিস বুঝতে হবে, তাহলে writing task 1 will be a piece of cake, it will become as easy as pie। সেটা হচ্ছে সাবজেক্টটা কি, টপিকটা কি,
পার্টিকুলার টাইম কিনে আমি কথাবার্তা বলতেছি, ভ্যালু কত ছিল ওখানে ওইসব। আজকে যে আমরা দেখতেছি, আজকে দুইটা সাবজেক্ট হচ্ছে কি, একটা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ হাউসহোল্ড ইন ওন্ড অ্যাকোমোডেশন, একটা সাবজেক্ট, একটা টপিক। সেকেন্ড টপিক কোনটা, একই জিনিস, পার্সেন্টেজের জায়গায় প্রপোর্শন বললাম, দ্য প্রপোর্শন অফ হাউসহোল্ড ইন রেন্টেড অ্যাকোমোডেশন। এটা হয়ে থাকে সাবজেক্টটা, তাহলে আমাদের জন্য লেখাটা কত ইজি হয়ে যাবে। আমরা কি বলবো পরীক্ষা হলে, দেখেন, the percentage of household in owned accommodation increased, তারপরটা কি, remain constant, তারপরটা কি, আবার increased, তারপরটা কি, আবার মানে তারপরটা হলো decreased। চারটা সেন্টেন্স হয়ে গেল, চারটা সেন্টেন্স হয়ে গেল। অবশ্যই সেন্টেন্স গুলো খুবই মানে বাচ্চা সেন্টেন্স হয়েছে, ক্লাস 5 এর পোলাপানের মতো সেন্টেন্স হয়েছে, হয়েছে তো চারটা সেন্টেন্স। সাবজেক্ট আর ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, বোঝার চেষ্টা করেন, এখানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, সাবজেক্ট আছে আর ভার্ব আছে, কিন্তু কোনো ভ্যালু নাই। কি দুইটা জিনিস মিসিং, একটা ইয়ার মিসিং, ভ্যালু গুলো মিসিং, ইয়ার মিসিং। কোন ঘটনা ঘটছে, কত থেকে হচ্ছে, এটা মিসিং আছে। এখন একটা কথা মনে রাখেন, এই যে এতগুলা বারবার বললাম যে the percentage of households remain constant blah blah blah, আপনি তো চারটা সেন্টেন্সের সাবজেক্ট এক রাখতে পারবেন না, আপনাকে আইদার প্রোনাউন ইউজ করতে হবে বা ঘুরে বলতে হবে। যদি প্রোনাউন ইউজ করেন, পার্সেন্টেজের প্রোনাউন হলো it, it remain constant। পরেরবার যদি বলেন পুরাটা না লিখে, যদি বলেন the proportion, the proportion চেঞ্জ করে দিলেন proportion, তারপরটা যদি proportion না লিখে লেখেন the figure। একবার তো প্রথমত লিখে দিছি আমরা, বারবার তো লেখা দরকার নাই, তাহলে কিন্তু কি হয়ে গেল, এখানে চারটা সেন্টেন্স হইল। একবার ক্লাস 2 এর বাচ্চারা পারবে, বেশি করে বললাম, ক্লাস 5 এর বাচ্চারা পারবে, মোটামুটি পারবে। এখন আপনার কি দরকার, ইনফরমেশন দরকার। আপনি বলছেন ইনক্রিজ করছে, তো এক্সামিনার বলবে কত থেকে ইনক্রিজ করে কত হইলো বলো, এক্সামিনার আপনাকে এই কথাটা বলবে, কত থেকে ইনক্রিজ হয়ে কত হলো, এটা আপনাকে আপনার এক্সামিনার জানতে চাইবে, কত থেকে ইনক্রিজ করে কত হলো, তাই না? সাবজেক্ট ভার্ব বাকি অংশ। তাহলে এখন আমাকে দেখতে হবে যে ইনক্রিজ করলো কত থেকে, ফিগারগুলো দিতে হবে এবং ইয়ার্ডগুলো নিয়ে আসতে হবে, এগুলোকে এখানে আমার টাস্ক 1 এ লিখে দিতে হবে। তাহলে প্রথম যেটা ইনক্রিজ করছিল 21 থেকে 31 পর্যন্ত, 21 থেকে বেড়ে 21 থেকে বেড়ে 21% থেকে 31% হয়েছে 1918 এবং 1939। তাহলে আপনি এটা কি করেন, প্রথমটার জন্য 1918 প্রথম হচ্ছে কত থেকে বাড়ছে, আপনি বলতেছেন ইনক্রিজড ফ্রম কত থেকে 21%, প্রায় 21%, অ্যারাউন্ড 21%। কোন সালে ছিল, ইন 1980। কত হলো, প্রায় এগেন অলমোস্ট 31%। প্রায় বলতেছি কেন, যেহেতু এক্সাক্ট আমরা জানি না, অলমোস্ট 31% ইন 1939। এটা বাক্য হয়ে গেছে, ডান, একদম বাক্যটা হয়ে গেল, এখন খেয়াল করতে হবে রাইটিং টাস্ক, যে কোনো রাইটিং এ আমরা যেমন ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে রাইটিং যখন এক্সামিনার আমাকে জাজ করে, এরকম জাজ করে না তার লেখা ভালো তাকে 7 দিয়ে দাও, এরকম না, নট লাইক দ্যাট। এক্সামিনার দেখে আপনার কি আছে কিনা, টিএ কি মানে টাস্ক অ্যাচিভমেন্ট হয়েছে কিনা, টাস্ক অ্যাচিভমেন্ট মানে এক্সামিনার কইছে আপনাকে 150 লেখো, আপনি 150 লিখছেন কিনা। এক্সামিনার বলছে কম্পেয়ার করো, আপনি কম্পেয়ার করছেন কিনা। এক্সামিনার বলছে সামারি করেন, আপনি সামারি করছেন কিনা। এগুলো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যা যা চাইছে তা আপনি করেছেন কিনা। তারপর সিসি, কোহেরেন্স এন্ড কোহেশন, কোহেরেন্স এন্ড কোহেশন তার মানে কি, এই যে আমি প্যারাগ্রাফটা লিখতেছি, কয়টা প্যারাগ্রাফ করলাম, কেন করলাম,
মাঝখানে যে আইডিয়াগুলো দিতেছি আমি তাদের মধ্যে কোনো কানেকশন আছে কিনা। তাহলে দেখেন প্রথমে 39 পর্যন্ত বাড়ছে, তারপরে যায় এটা কি হয়েছে, স্থির ছিল। তারপর নেক্সট লাইনটা যদি বলি তারপর, তারপর বললে তারপর ওয়ার্ডটা যদি ইউজ করি, দুই লাইনের মধ্যে এটা কি হবে, কানেকশন সৃষ্টি হয়ে যাবে, যেটাকে বলে কোহেশন বলে। কোহেশন মানে একটা কানেকশন সৃষ্টি হয়েছে, এটা একটা কানেক্টিভ বলতে পারি আমরা। তাহলে কি হচ্ছে এখানে যদি লিখি আফটার দ্যাট, দ্যাট দেয়ার আফটার, আফটারওয়ার্ডস, সাবসিকুয়েন্টলি মানে তারপরে, তারপরে এটা স্থির ছিল। দেখেন তারপরে ইট রিমেইন কনস্ট্যান্ট। এগেইন আপনি স্থির ছিল বলছেন, আমরা কি লাগবে, ভ্যালু লাগবে আর ইয়ার লাগবে। কত পার্সেন্টে স্থির ছিল, কোন কোন বছরে স্থির ছিল, দুইটা জিনিস লাগবে আপনার, ভ্যালু প্লাস ইয়ার। স্থির ছিল কত, 39 সালে 31 থেকে 39 থেকে 53 পর্যন্ত, এই দুইটা বছর স্থির ছিল। 39 53 বছর দুইটা পাইছি, কত যে 31%। তাহলে আপনি এখানে লিখতেছেন remain constant at 31%, 31% স্থির ছিল between 1939 and 2000, sorry, 1953। আপনি যখন লিখতেছেন একটা এক্সপার্ট রাইটারের লেখা, আরেকটা যে কি বলে, একটা এক্সপার্ট রাইটারের লেখা, আরেকটা হচ্ছে মানে মিডিওকর এভারেজ রাইটারের লেখা দেখলে বোঝা যায়, মানে আমি একবার একটা প্যারাগ্রাফ পড়লে বুঝতে পারবো যে আপনি আসলে আপনি অ্যাডভান্স লেভেলে আছেন নাকি এভারেজ আছেন, বিলো এভারেজ আছেন নাকি একেবারে মিডিওকর একটা বিগিনার আছে না। কথাটা বলতেছি দেখেন, এই লাইনটা কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা, নো প্রবলেম, গ্রামাটিক্যালি নো প্রবলেম। ইট রিমেইন কনস্ট্যান্ট এট 31% এত বছরে। এক্সামিনার বলতে পারে যে তুমি তো আগের লাইনে ইয়ার বলছো, এরকম এই লাইনে ইয়ার বলছো, তুমি অন্য কোনো ভাবে এক্সপ্রেস করতে পারতা না কথাটা কি, মানে কি, মানে হচ্ছে দেখেন 1939 আর 53 মাঝখানে 14 বছর, 14 ইয়ার্স। আপনি যদি বলেন যে পরে এটা 14 বছর স্থির ছিল, এই বিটুইন কথাটা না বলে যদি এখানে এরকম ভাবে বলি আমি যে it remained constant during the next 14 years, এটা তো আগেরটা যেতে বেটার, এটা যেতে বেটার, এটা যেতে এটা বেটার হয়ে গেল। this is far better than that, বেটার, এটা অনেকটা বেটার। তাহলে এক্সামিনার একটু ইমপ্রেস হলো আপনি যেভাবে লিখতে পারতেছেন, খেয়াল করে জিনিসটা, দুইটা বাক্য কিন্তু হয়ে গেল এখানে। এগুলো খুব ইজি, বিলিভ ইট নট, 5 মিনিট লাগবে লিখতে, টু বি অনেস্ট। if I write down 10 minutes আমি পুরো টাস্ক সাফার করে দিতে পারবো, বাট যেহেতু আমরা প্রথম ক্লাস, আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, রাইট, আমাদের ব্রেনকে একটু টাইম দিচ্ছি। কিছু গ্রামার রুল আছে, যেমন ধরেন একটা গ্রামার রুল বলে আপনি নোট ডাউন করতে পারেন, রিমেইন কনস্ট্যান্ট এরপরে আমরা at বসাই অলওয়েজ, রিমেইন কনস্ট্যান্ট at এত পার্সেন্ট। ওকে, খেয়াল করেন এরপর দেখেন প্রপোর্শন ইনক্রিজড। তো প্রপোর্শন ইনক্রিজ কথাটা বলছেন আপনি, আবার যদি ভ্যালু আর ইয়ার নিয়ে আসেন, ভ্যালু এবং ইয়ার যদি আমরা নিয়ে আসি, প্রপোর্শন বেড়েছে, কোন কোন থেকে বাড়ছে, 53 থেকে বেড়ে 2001 পর্যন্ত টাইম পাইছি আমরা। কত থেকে বাড়ছে, 31 থেকে বেড়ে একেবারে অলমোস্ট 70 চলে গেছে, প্রায় 70, প্রায় 70। তাহলে আপনি যদি এটাকে এভাবে বলেন যে প্রপোর্শন ইনক্রিজ সাবজেক্ট ভার্ব, এটা না লিখে যদি আমি দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার দিয়ে শুরু করি, তাহলে কেমন ডিফারেন্ট হবে জিনিসটা। আমি যদি বলি যে হাউ এভার বলতেছি, কারণ যদি ভিন্ন ঘটনা, after that there was significant rise in the proportion which goes to nearly 70
in 2001 কথাটা ঘুরে দিলাম এই ঘুরে দেওয়ার যে ওয়েটা সেটা মানে বাক্যটা চেঞ্জ ডিফারেন্ট হয়ে গেল ইটস ডিফারেন্ট সেন্টেন্স অল টুগেদার এটা ডিফারেন্ট একটা বাক্য এখানে লিখছি আমরা এটা কিন্তু হয়ে গেল ডিফারেন্ট বাক্য হয়ে গেল মানে আমি এই সাবজেক্ট ভাবে না যে দেয়ার দেশ বাক্যটা শুরু করছি সাবজেক্ট ভার্ব এভাবে না লিখে দেয়ার দিয়ে বাক্যটা শুরু করছি কিন্তু তারপরে আবার এটা কি হয়েছে ফিগারটা ডিক্টেট করেছে কিন্তু যদি আমি দুইটাকে অ্যাড করে দিই কিন্তু কিন্তু কথা হচ্ছে but the figure decreased ফিগারটা কমে গেছে ডিক্রিজ দেখে আছি কমে কত হয়েছে প্রায় 70 থেকে 65 বা 64 হয়েছে 69 থেকে 64 হচ্ছে বিয়োগ করলে 5% হয় 5% আপনি বলছেন এখানে but the figure decreased by 5% approximately 5% 2011 তাহলে দেখেন আমার কিন্তু এই টপিকটা পুরোটা লেখা হয়ে গেছে look at this sentence number 1 তাহলে এই যে চার্টস সরি কি বলে পার্সেন্টেজ অফ হাউসহোল্ড ইন ওন অ্যাকোমোডেশন নিয়ে যে ঘটনাগুলো ঘটলো যে ইনক্রিজ করছে ডিক্রিজ করছে আমাদের প্যারাগ্রাফটা হয়ে গেছে প্যারাগ্রাফটা কিন্তু এখানে ডান প্যারাগ্রাফ ইজ ডান প্যারাগ্রাফটা হয়ে গেছে কমপ্লিটলি তাহলে কি হয়ে গেল অ্যাপারেন্টলি প্যারাগ্রাফটা দেখে মনে হচ্ছে এটা ডিফিকাল্ট প্যারাগ্রাফ বা এরকম সামথিং লাইক দ্যাট বাট তা তো না এরকম ইজিলি লিখে ফেলছি প্যারাগ্রাফটা দেখেন মূল কথা ছিল ইনক্রিজ করছে ডিক্রিজ করছে রিভেঞ্জ কনস্ট্যান্ট আমরা জাস্ট ভ্যালু প্লাস ইয়ারটা যোগ করে দিছি সেন্টেন্স স্ট্রাকচারে একটু রিচেটিং করে দিচ্ছি আর কিছু এইভাবে যেটা লিখছি ঠিক একই রকম ভাবে আমি যদি নেক্সট প্যারাগ্রাফটা লিখতে চাই দেখেন খেয়াল করেন সবাই এখানে আরো আলোচনা আছে আমি যেটা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি পরেরটা যেটা আছে সেটা কি চার্জ পার্সেন্টেজ হাউস অফ ইন রেন্টেড অ্যাকোমোডেশন এখানে কি আছে রেন্টেড এর কেউ খেয়াল করেন প্রথমে ছিল 76 এর মতো 68 around 60 পরে হলো 78 মিলাই দিব আর কি আমরা তারপরে এটা তাহলে প্রথমে কমছে তারপরে স্থির রইছে তারপর কমছে একেবারে 2001 পর্যন্ত কমে 21% হয়ে গেছে 20% তারপর আবার এটা বাড়ছে ঠিক আছে এখানে আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি মেক ইট সিম্পল তো না বোঝার চেষ্টা করেন তাই না বুঝতে হলে আপনি 7 8 9 করে লিখতে পারবেন না বুঝতে পারলে তো হবে ডিক্রিজ প্রথমে ডিক্রিজ করছে তারপর রিমেইন কনস্ট্যান্ট রিমেইন আনচেঞ্জড তারপর আবার ডিক্রিজ করছে তারপর ইনক্রিজ করছে এটাকে যদি আপনি কি করেন আগে এটা আগেরটার মতো করে লেখেন এটার মতো করে লেখা শুরু করি খেয়াল করেন percentage of households এটা ছিল rented হবে rented accommodation rented percentage না বলে এখানে বলি proportion of households in rented accommodation decreased আগের মতো করে কত থেকে ডিক্রিজ করছে ফ্রম সেটা 22 থেকে করে there is 62 or 68% decrease from around 68% ফিগারটা দিচ্ছি আমরা কোন ইয়ারটা ছিল in 1980
কত হলো নিয়ারলি 78 78 থেকে নিয়ারলি 68% 1939 তারপরে এখানে বললাম সাবসিকুয়েন্টলি তারপর তারপর it remained অথবা remained সিনোনিম ইউজ করি stayed unchanged এই ধরনের ভার্বের পরে at বসাতে হবে unchanged at 68% for the following 14 years. However, actively there was massive fall in the figure which drop কমে গিয়েছিল to almost 20% in 2001 but it increased by 85%. Okay. তাহলে ওই যে আগেরটার মতো করে লিখলাম আর কি এক্স্যাক্টলি আগেরটার মতো করে লিখে দিলাম তাহলে কি হয়ে গেল আমার দুইটা প্যারাগ্রাফ কিন্তু এখানে দুইটা টপিক ছিল দুইটা প্যারাগ্রাফ করলাম এগুলো লেখার অনেক বই আছে দুইটা বডি প্যারাগ্রাফ হয়ে গেল দেখেন দুইটা বডি প্যারাগ্রাফ কিন্তু এখানে আমাদের হয়ে গেল এখানে আমাদের খেলটা কোথায় ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে আমাদের মূল যে কনসেপ্টটা এখানে যে আমাদের যেখানে এক্সামিনার আমাকে দেখবে আসলে কালকে কইলাম আমি দুইটা বডি প্যারাগ্রাফ আগে লিখে ফেলছি বোঝানোর জন্য মূল জিনিসটা হচ্ছে খেয়াল করেন আমি বলতেছিলাম যে দেখেন এখানে জাস্ট অ্যাচিভমেন্ট একটা কথা কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আমার প্যারাগ্রাফগুলো ঠিক আছে কিনা এন্ড দেন এক্সামিনার দেখতেছে লেক্সিক্যাল রিসোর্স আপনার ভোকাবুলারি ঠিক আছে কিনা তার মানে আপনি যে বারবার বলেন ইনক্রিজ করছে একই কথা বারবার বলতেছেন এক্সামিনার বলে ওকে ভোকাবুলারি কম মানে ইনক্রিজের সিনোনিমগুলো আমাকে জানতে হবে ডিক্রিজের সিনোনিমগুলো জানতে হবে পুরো ফিরে বলা যায় কিনা দেখতে হবে আচ্ছা তারপর হচ্ছে grammatical range and accuracy মানে যে সেন্টেন্স স্ট্রাকচার তাহলে যে আমি যে বারবার যে এসভিও আকারে লিখি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউ গোনা গেট 4 স্কোর আপনাকে স্ট্রাকচারটা ঘুরায় দিতে হবে ভিন্ন ভাবে লিখতে হবে যেমন এখানে আমরা যেটা করছিলাম একবার পার্সেন্টেজকে সাবজেক্ট বানাইছি মাঝখানে দেয়ার দিয়ে লিখছি আমরা দেয়ার ওয়াজে একটু চেঞ্জ করেছি এগুলো নিয়ে আমাদের ওয়ার্ক করতে হবে এখানেও কিন্তু 3-4টা স্ট্রাকচার আছে এই বডি প্যারাগ্রাফ দুইটার মধ্যে বডি প্যারাগ্রাফ দুইটা স্ট্রাকচার এখানে আসার আগে তো আমাদের একটা এই ধরনের আমি বডি দুইটা দেখালাম আসলে কিভাবে আমরা ইনফরমেশনকে মানে ইন্টারপ্রিটেশন করি কিভাবে এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাইলাম আইএলটিএস পরীক্ষাতে যখন আপনি একটা রাইটিং টাস্ক 1 লিখবেন তাহলে সেটা আপনি টাস্ক 1 লেখার সময় আপনাকে কয়টা প্যারাগ্রাফ করতে হবে কি করতে হবে এটা নিয়ে আলোচনা করি না আমি জাস্ট 4টা ব্যাখ্যা শুরু করেছি এটা একটু আপনারা দেখেন সবাই কনসেন্ট্রেশন দিতে হবে রিমেম্বার ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টাস্ক 1 এ সাধারণত what we do we write normally 4 paragraphs আমরা 4টা প্যারাগ্রাফ লিখি নরমালি we write 4 paragraphs in writing task introduction কোশ্চেনের টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখে দিই কোশ্চেনের টপিকটাকে প্যারাফ্রেজ করে লিখে দিই টপিকটাকে প্যারাফ্রেজ করা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে টপিককে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন লেখার মানে how to write down introduction paraphrase the topic use synonyms of topic simple present tense লিখতে হবে চলুন আমরা লিখে আসি introduction লিখতে introduction the topic লিখতে হবে look at the topic কোনটা এটা হচ্ছে topic this is the topic এটা হচ্ছে topic this is the topic
বেসিক্যালি এটা হচ্ছে টপিক। তো টপিকটা আমরা প্যারাফ্রেজ করে লিখে দিই নিজের ভাষায়। তাহলে কি কি করতে হয় লিখতে পারি এটা। যদি ওয়ান সেকেন্ড দেখেন এটা টপিকটা দেখেন সবাই টপিকটা। This is a topic. The chart below shows the percentage of households in owned and rented accommodation in England and Wales between 1918 and 2011. This is the topic. This is the topic. এটাকে আমরা প্যারাফ্রেজ করে দেব। প্যারাফ্রেজ মানে the chart লেখা আমরা লিখব the given chart দেখেন। Given or chart বিলো কথাটা জীবনে লিখবো না আমরা, বিলো লেখা আছে এখানে। shows কথাটা সিনোনিম দিব আমরা illustrates or demonstrates লিখবো আমরা। তারপরে দুইটা ওয়ার্ড লিখবো নিজেরা, ইনফরমেশন অন অথবা ডেটা অন, যেকোনো একটা দিয়ে দুইটা একটা দিলাম আমরা। তারপর টপিকের কথাটাকে আমরা কি করব, একেবারে কপি করে দিতে পারি যে পার্সেন্টেজ সিনোনিম দিতে পারি প্রপোর্শন, পার্সেন্টেজে কি হতে পারে সিনোনিম প্রপোর্শন, বাকি কথাটা আমরা কি করি সিনোনিম আকারে দিয়ে দিতে পারি। ক্লাসে মনে রাখবেন, ক্লাসে সবসময় নোটবুক রাখবেন। আমি বারবার বলছি নোটবুকে একটা খোঁচা দেওয়া মানে ব্রেনে একটা খোঁচা দেওয়া। নোটবুকে একটা টাচ করা মানে হ্যাঁ কি করছেন আপনি, ব্রেনে একটা টাচ লাগবে। রিমেম্বার দ্যাট। দেখেন এটা আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে। কি করছি এই যে টপিক উপরে ছিল টপিক, টপিকটাকে প্যারাফ্রেজ কিভাবে করছি সবাই দেখেন। given bar chart illustrate or demonstrate যে কোনো একটা, এইটা অন এখানে ছিল পার্সেন্টেজ, খেয়াল করা যাবে পার্সেন্টেজ আমি লিখছি প্রপোর্শন, হাউসহোল্ড রাখছি, ইন রেন্টেড এন্ড ওন্ড অ্যাকোমোডেশন ঘুরে দিছি এখানে, ওখানে ছিল ওন্ড আগে রেন্টেড পরে, আমি রেন্টেড আগে নিয়ে আসছি, রেন্টেড এন্ড ওন্ড অ্যাকোমোডেশন ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস 1918 থেকে 2011 আমি এখানে দেখলাম 93 বছর, ওভার এ পিরিয়ড অফ 93 ইয়ার্স, 93 বছর 1918 থেকে 2001 পর্যন্ত। এখানে লেখা ছিল ফ্রম 1918, সরি প্রশ্নে বলা ছিল বিটুইন 1918 এন্ড 2011, 1918 থেকে 2011 বিটুইন এন্ড, চেঞ্জ করে বলছি আমরা ফ্রম টু। প্রশ্নে যদি বিটুইন এন্ড থাকে আপনি ফ্রম টু দিতে পারবেন, আর প্রশ্নে যদি ফ্রম টু থাকে আপনি বিটুইন এন্ড দিতে পারেন। এই যে আমরা একটু প্যারাফ্রেজ করে দিলাম ইন্ট্রোডাকশনটা, প্রশ্নের কথাটাই লিখে দিলাম। কিছু কথা যদি কপি করেন আপনার রাইটিং স্কোর কিন্তু ডিজাস্টার হবে। কোনটা? বিলো। আপনি যদি লেখেন বিলো, প্রশ্নে বলা আছে বিলো, আপনিও লেখেন বিলো, বিলো মানে তো নিচে, ইউ ক্যান্ট রাইট দ্যাট থিং ডাউন। আমরা যখন নিজেরা লিখবো নিচে তখন কি থাকবে না, চার্ট থাকবে না, এই বিলো কথা আমরা কখনো লিখবো না। এই যে আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। ইন্ট্রোডাকশনটা খেয়াল করেন, ইন্ট্রোডাকশন দুইটা বডি আছে এখানে, এবার খেয়াল করেন মনোযোগ দিব সবাই। ইন্ট্রোডাকশন লেখার পরে আমাদের নেক্সট প্যারাগ্রাফ হবে ওভারঅল প্যারাগ্রাফ। ওভারঅল প্যারাগ্রাফ, হোয়াট ইজ অ্যান ওভারঅল প্যারাগ্রাফ? ওভারঅল প্যারাগ্রাফে আমি কি কি লিখতে পারি, ওভারঅল আমি কি কি লিখবো? ওভারঅল প্যারাগ্রাফে আপনি লিখবেন এই যে চারটা আছে না, চার্টের মেইন পয়েন্ট গুলা কি? মেইন পয়েন্ট বলতে আমরা কি বুঝতেছি? সবচেয়ে বেশি বাড়ছে কোনটা, সবচেয়ে বেশি কমছে কোনটা, সবচেয়ে বেশি পরিমাণ কোনটা, সবচেয়ে কম পরিমাণ কোনটা, এই বিষয়গুলোকে বলা হচ্ছে ওভারঅল প্যারাগ্রাফ। কিন্তু আমি আপনাদেরকে ওভারঅল লেখার একটা টেকনিক বলে দিই, স্পেশাল ওয়ে দেখে আপনাদেরকে ওভারঅল প্যারাগ্রাফ লেখা। যেমন ধরেন আজকে তো টপিক আছে দুইটা, তো যখন ডিউরেশন থাকে, মনোযোগ দিবেন সবাই, যখন ডিউরেশন থাকে একটা বাড়বে একটা কমবে, একটা তো ফ্লাকচুয়েট করতে পারে, তাই না? আচ্ছা ধরেন ডিউরেশন
ক্যালকুলেশনের লাইন গ্রাফ আসছে বোঝার সুবিধার্থে। একটা কি হয়েছে দেখেন পারছে, আরেকটা কি হয়েছে কমছে।